আরে বৌদি, কেমন আছো তুমি? আরে যোগিতা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ঠিক আছি। তা খবর কি বলো? বাস সবকিছু ঠিকঠাক চলছে। আর দেবকী কাকি কেমন আছে? ওনার জন্যই তো পুজো দিতে গেছিলাম, যাতে উনি সুস্থ হয়ে যান। ভগবানের কাছে আর আমার কি চাই। নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। দেবকী কাকি নিজের সন্তানদের ছাড়াও সব সময় অন্যদের ভালো চেয়েছে। আর তুমিও তো রাত দিন এক করে ওনার সেবা করেছো। উনি নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। মা বলুন তো, আপনার শরীর কেমন আছে? জানেন মা, আমি আজও আপনার নামে পুজো দিতে গেছিলাম। আর ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করেছি যে ভগবান, আমি আর আমার শাশুড়ির কষ্ট সহ্য করতে পারছি না। অসুস্থতার কারণে বেঁচে থেকেও মরে গেছেন উনি। না হাত নড়ছে, না পা নড়ছে, চলাফেরাও করতে পারছেন না। কতটা কষ্ট হয় ওনার। সেই জন্যই তো আমি বলছি যে তাড়াতাড়ি ওনাকে তুলে নাও। কিন্তু আপনি দেখছি আমার কথাই শোনেন না। দেখুন তো কেমন ভাবে এই মানুষটা পড়ে রয়েছে আমার সামনে। এই বুড়ি, যেদিন তুই মরবি না, 11 কিলো লাড্ডু দেবো ঠাকুরকে আমি। আর যতক্ষণ পর্যন্ত তুই না মরছিস ততক্ষণ পর্যন্ত আমি তো পিছু ছাড়বো না। বছরের পর বছর আমাদের সমাজে এটা মানা হয় যে বড়দের আশীর্বাদে এমন একটা শক্তি রয়েছে যেটা আমাদের সমস্ত খারাপ জিনিসের থেকে রক্ষা করে আর আমাদের সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। সেই জন্যই আমাদের বাড়িতে গুরুজনদের আর বাবা মাকে সম্মান করা হয় এবং তাদের শ্রদ্ধাও জানানো হয়। কিন্তু মিরাটের একটি বাড়িতে বয়স্ক এবং পঙ্গু হয়ে যাওয়া একজন ভদ্রমহিলার সাথে যেটা হচ্ছিল, সেটা শুধুমাত্র অবাক করে দেওয়ার মতো ঘটনা নয়, বেদনাদায়ক এবং অমানবিকও। আসলে এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে ঠিক 7 মাস আগে, যখন দেবকী সরকারি স্কুল থেকে রিটায়ার নেওয়ার পর নিজের ছেলে সুভাষের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিল। উপাসনার দৃষ্টিতে আজকের দিনটা অত্যন্ত মহত্বপূর্ণ। সকালে পুজো করবার সময় 5টা ফুল ঈশ্বরের চরণে নিবেদন করুন। রাতের বেলায় ওই 5টা ফুল নিয়ে বাড়ির 4 কোণে একটা একটা করে আর বাড়ির মাঝখানে একটা রেখে ছেড়ে দিন। এর ফলে শত্রুর নাশ হয়। আর এটা আমি আপনাদের বন্ধ কেন করলে? সারাদিন কি আলতু ফালতু জিনিস দেখিস? আরে মা, এটা কোনো আলতু ফালতু জিনিস নয়। ওনার কথা শুনেই তো আমি আংটিগুলো পড়েছিলাম, আর তারপরে গিয়ে তোমার চাকরিটা ফাইনাল হলো। ওসব বাদ দে, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। ওয়াও, পকোড়া! এই না হলে আমার সোনা বোন। হ্যাঁ, তোকে এখন পাকোড়া খেতে দেবো না আমি, বুঝতে পেরেছিস? আগে তুই এটা দেখ। কিন্তু মা, আরে তুই দেখ না এই ফটোটা। এসব একদম বেকার। আরে এই মেয়েগুলোর মধ্যে একজনকে পছন্দ করে নি না বাবা। মা, তুমি আমার বিয়ে নিয়ে কেন পড়েছো বলো তো? দেখ বাবা, তোর এখন বয়স 30 বছর হয়ে গেছে, আর তোর এখন চাকরিও তো পাকাপাকি হয়ে গেছে, তাই না? যতক্ষণ তোর না বিয়ে হবে ততক্ষণ তো ওরও বিয়ে হবে না। সেই কারণে তোকে এর মধ্যে একজনকে পছন্দ করতেই হবে। মা, তাহলে এই মেয়েটাকে ফাইনাল করে দাও। কপাল চওড়া এই মেয়েটার, লাকি হবে। যোগিতা, উনি হলেন দীপা বৌদি। উনি এখানে আমাদের পাশেই থাকেন। খুব সুন্দর দেখতে লাগছে। আর উনি গত 10 বছর ধরে মা আর দিব্যার রাইট হ্যান্ড। নমস্কার বৌদি। এসব তো ঠিক আছে, কিন্তু মা কোথায়? মায়ের সঙ্গে দেখা করতে চাও তুমি? হ্যাঁ। এসো, তোমাকে দেখাচ্ছি।
মা, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আর আমি এসে গেছি তো, আমি আপনার খুব যত্ন করব। কিন্তু এসব হলো কি করে? মা কখনোই আমার কথা শুনতো না, জানো তো। একদিন কি হলো জানো? তাহলে কি উনি কি সারা জীবন এভাবেই থাকবেন? দাদা তো আগেই জানতো অপারেশনের পর মায়ের অবস্থা এরকম হয়ে যাবে। দাদা তো বিয়েটা ক্যান্সেলই করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে কথা দিয়েছি যে মায়ের দেখাশুনোর সমস্ত দায়িত্ব আমি নেব। হাই প্রিয়া, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। এই শোন না, তুই জানিস আমি আরো কয়েকদিনের জন্য হানিমুনে যাচ্ছি সিমলাতে। আই এম ভেরি এক্সাইটেড। যোগিতা! হ্যাঁ যোগিতা! হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। যোগিতা, তাড়াতাড়ি করো, বাড়ি যেতে হবে। কিন্তু আমাদের তো ফিল্ম দেখার কথা। হ্যাঁ, আসলে দিব্যার ফোন এসেছিল আর ও বললো যে অফিস থেকে ফিরতেও লেট হয়ে যাবে। মাকে ওষুধ দিতে হবে তো, তাই বাড়ি যেতে হবে। প্লিজ তাড়াতাড়ি করো না। হ্যাঁ ঠিক আছে। যা নেবার নিয়ে নাও। কিছু নেবে? হ্যাঁ, এই পিঙ্ক শাড়িটা বেশ ভালো। দাদা, এটা প্যাক করে দিন প্লিজ। চলো এসো। হ্যাঁ, প্রথম দিনে আমি এটা পরবো আর আচ্ছা। দ্বিতীয় দিনে এটা। আর যখন আমরা স্নোয়ে যাব না, তখন ওইটা কেমন হবে? বৌদি, তুমি কি লাকি গো! দেখো, তুমি আসার পর পুনের একটা বড় কোম্পানিতে আমি জব পেয়ে গেছি। সত্যি? জয়েনিং ডেট কবে দিয়েছে? দাদা, কালকেই জয়েনিং। আর ওরা আমার টিকিটও বুক করে দিয়েছে, কাল মর্নিং এ ফ্লাইট। দিব্যা, এত ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিস, অন্তত শুভক্ষণ দেখে তো যেতিস। দিনক্ষণ দেখে ফ্লাইট কেউ বুক করে নাকি? বৌদি, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব, কিন্তু ততদিন তোমাকে মায়ের খেয়াল রাখতে হবে। তানু, আমার যাওয়ার পর বৌদির ওপর সমস্ত দায়িত্ব পড়ে যাবে, তাই তুমি একদিনও কামাই করবে না, রোজ আসবে। আর বৌদি, প্লিজ তুমি একবার রোজ মাকে বাড়িতে দেখে যেও। তুমি ওনার চিন্তা একদম করো না, আমি খুব ভালোভাবে ওনার খেয়াল রাখবো। বৌদি প্লিজ মায়ের খেয়াল রেখো, আর নিজেরও কিন্তু। বাই বৌদি, বাই তনু, বাই বাই। বাই দাদা। খুব সাবধানে থাকবি কিন্তু। হ্যাঁ, যোগিতা, আমার মনে হচ্ছে আমরা যে হানিমুনের প্ল্যানটা করেছিলাম না, ওটা ক্যান্সেল করতে হবে। কারণ মাকে এই অবস্থায় রেখে তো যেতে পারি না, তাই না? হ্যাঁ আমি বুঝতে পারছি। কত ভালো জুটি না?
হ্যাঁ দিব্যা, কেমন আছিস তুই? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? জানিস তুই যাওয়ার পর যোগিতা এখানে সবকিছু সামলে নিয়েছে। আরে বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। কিন্তু তুইও সাহায্য করিস বৌদিকে। হ্যাঁ রে বাবা, আমি ওর সঙ্গ দেবো। আর এই নে, ও চলেও এসছে, নে কথা বল ওর সঙ্গে। হ্যাঁ দিব্যা, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। আর কোম্পানিটাও খুব ভালো, খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই। আর আমরা সারা জীবন খুব সহজেই অধিক সুখ আর স্বাচ্ছন্দ্য পেতে চাই, কিন্তু তার বদলে আমরা কোনো রকমের কষ্ট করতে চাই না, আর কাউকে সাহায্য করতে চাই না, এমনকি দায়িত্বও পালন করতে চাই না। কিন্তু আমরা এটা ভুলে যাই যে আনন্দ ভাগ করে নিলে সেটা বেড়ে যায়, আর সুখের অনুভূতি শুধুমাত্র দায়িত্ব পালন করার পরই পাওয়া যায়। আর যোগিতাও একই ভুল করছিল। ও এটা কিছুতেই বুঝতে পারছিল না যে ঘরের একজন বয়স্ক মানুষকে সেবা করা ওর দায়িত্বের মধ্যেই পড়ে, বরং ও এটা ভাবছিল এই সমস্ত বোঝার জন্য ওর আনন্দ মাটি হয়ে যাচ্ছে। আর এই ভুল ধারণা থেকে জন্মানো ঘৃণা দিনের পর দিন বেড়েই চলেছিল। বুড়িটাকে আজ এত লঙ্কা খাওয়াবো, আর তারপর খাওয়ার পর জলও দেব না, তারপর যদিও কোনোভাবে মরে। আরে একটা জিনিস তো আমি ভুলেই গেলাম, খাবারে একটু থুতু দিয়ে দিই, তারপর যদি গিয়ে আমার মনটা একটু শান্তি পায়। থু। বৌদি, তুমি মাসিমার জন্য এইসব করছো? আচ্ছা, তো তুই এখন গোয়েন্দাগিরি করবি? চল এখান থেকে, এক্ষুনি এখান থেকে বেরোবি। চল বেরো এখান থেকে, বেরো, বেরিয়ে যা এখান থেকে। আর ভালো করে মনে রাখবি, যদি দাদার দিব্যাকে একটা কিছুও বলিস তাহলে চোরের অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দেবো, বুঝলি? চল বেরো এখান থেকে, অনেক বেশি কথা বলিস। যোগিতা, যোগিতা! কি হয়েছে? কি হয়েছে? আরে হচ্ছেটা কি এইসব? মায়ের পুরো ঘরটা নোংরা হয়ে আছে, ঘর থেকে গন্ধ বেরোচ্ছে, এমনকি বেডশিটে দাগ লেগে আছে। আর ওই ওষুধগুলো খোলা পড়ে আছে। আর এই বাসন, এগুলো কি আমি নিয়ে যাবো? হ্যাঁ, কিন্তু আমি তো রোজ সকালে পরিষ্কার করি। আরে যদি পরিষ্কার করেই থাকো তাহলে নোংরা হয়ে আছে কেন? আর তুমি এই চাদরটাও দাওনি মাকে? যোগিতা, মায়ের কোনো অবহেলা আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, এরপরে যদি এরকম কিছু হয়েছে না তাহলে খুব খারাপ হয়ে যাবে, মনে রেখো। পরিষ্কার করো এগুলো। ঠিক আছে। ওখানে তোর নিজের মেয়ে তো আনন্দ ফুর্তি করছে, আর এখানে তোর সব কিছু পরিষ্কার করার পরেও আমাকে এত কিছু শুনতে হলো। এই বুড়ি, তুই মরে কেন যাচ্ছিস না? আমার জীবনটাকে কেন নরক বানিয়ে দিচ্ছিস? যতক্ষণ না অবধি তুই মরছিস ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না, বুঝলি? তুই মরছিস না কেন? এখন এসবও করতে হবে। তোর কি মনে হয়, হ্যাঁ, আমি তোকে হিরোইন বানাচ্ছি? না,
বরং তোকে যে মারার ফলে তোর মুখে দাগ হয়ে গেছে সেটাকেই লোকাচ্ছি। আসলে কি বলতো, তোর ছেলে যদি একবার দেখে তাহলে 10টা প্রশ্ন করবে, বুঝলি? আরে আরে, খুব লেগেছে না তোর? ব্যথা তো খুব হয়েছে, কিন্তু তুই কি করে বলবি? কত শখ করে কিনেছিলাম আমি এগুলো নিজের জন্যে, কিন্তু বাধ্য হয়ে তোর উপর নষ্ট করতে হচ্ছে। নাও, তোমার ছেলে এসে গেছে। মায়ের ঘরটা পরিষ্কার করেছো? হ্যাঁ, গিয়ে দেখে নাও। এবার খুশি তো তুমি? হ্যাঁ বাবা, খুব খুশি আমি। তাহলে আমার পুরস্কারটা? পুরস্কার? বলো, কি চাও পুরস্কার? বাইরে তো এসো, তারপর বলছি। বলো, কি চাও তুমি? যত জোরে বকেছিলে ততটা এবার ভালোবেসে দেখাও। আচ্ছা, এই ছাড়ো না, খিদে পেয়েছে তোমার, খাবার দিচ্ছি তোমাকে। খাবার খেতে চাই না, ভালোবাসতে চাই। বেডরুমও সাজিয়ে রেখেছি আমি। কি হয়েছে কি? হ্যাঁ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি সুভাষ, আমি নিজেকে ক্ষমা করতে আরে পারছি না। বলবে তো। আমি মায়ের কাছে গরম দুধ নিয়ে গেছিলাম, ভেবেছিলাম একটু পরে ঠান্ডা হয়ে গেলে আমি নিজের হাতেই খাইয়ে দেব। জানি না দুধটা কি করে পড়ে গেল আর ওনার হাতটা পুড়ে গেল। আমি মরে যাব। ইটস ওকে, ইটস ওকে যোগিতা, ইটস ওকে। হয়ে যায় এরকম কখনো কখনো। হ্যাঁ, এত সামান্য ব্যাপারের জন্য নিজেকে শাস্তি দিও না তুমি, প্লিজ। এসো। আচ্ছা, একটা কথা বলো তো, মা কেমন আছে এখন? খুব একটা বেশি আঘাত লাগেনি, আমি ওনার হাতে ব্যান্ডেজ করে দিয়েছি। আর তুমি না, এই ছোটখাটো সামান্য ব্যাপারেই নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করো, ভালো লাগে না আমার কিন্তু। আরে বাবা, হাসো না একটুখানি। কমন স্মাইল। হ্যাঁ, আচ্ছা বাদ দাও। চলো, ভালোই হয়েছে,
অন্তত অফিসের বাইরে তো এসেছো। তুমি কি করে জানতে পারলে? একটু ঘুরে তো তাকাও। আমি আসবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, তুমি ওখানেই থাকো। ও মায়ের কাছে কে আছে? মা ঠিক আছে, ওই যে প্রতিবেশী টিনা আছে না, ও বাড়িতে এসেছিল, তখন বলছিল যে মায়ের সাথে বসতে চায়। আমি বললাম যে ঠিক আছে তুই বস, আমি সুভাষের সঙ্গে দেখা করে আসি, তাই আমি চলে এলাম। তুমি জানো আমি সত্যনারায়ণ বাবার ওপরে কেন বিশ্বাস করি? কারণ উনি আজ সকালে আমাকে টিভিতে বলে দিয়েছিলেন যে বউয়ের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ আছে। আর দেখো তুমি চলে এলে। যাওয়া যাক। এক মিনিট, আমি টিনাকে একটা ফোন করে দিই, ঠিক আছে? হ্যালো টিনা, আচ্ছা শোন না, মায়ের ভালো করে খেয়াল রাখিস আর দুধটা গরম করে খাইয়ে দিস, আর বেশি যেন গরম না হয়, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমাকে তাড়াতাড়ি ফোন করবি, ওকে? চল, বাই, টেক কেয়ার। যাওয়া যাক ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ চলো। এসো। তুমি খুশি তো এবার? হ্যাঁ ভীষণ। মনে হচ্ছে কেউ ফোন করছে। এক মিনিট দেখি, দাঁড়াও। দিব্যা? হ্যাঁ দিব্যা, কেমন আছিস তুই? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি, তুই কেমন আছিস? না না, আমরা বাড়িতে নেই, বাইরে এসেছি একটু ঘুরতে। তাহলে মায়ের কে দেখাশুনো করছে? দাও আমি কথা বলছি। হ্যাঁ দিব্যা, বৌদি বলছি, মা একদম ঠিক আছে। ওই প্রতিবেশী টিনা আছে না, ও বাড়িতে এসেছে, মার সঙ্গে রয়েছে, তাই তো আমি একটু বেরোতে পারলাম। হ্যাঁ তাহলে ঠিক আছে, তোমরা দুজন এনজয় করো, আমি রাতে কল করব। বাই। চলো। হ্যাঁ হয়ে গেছে। বেচারা বৌদি, কত প্রেশার পড়ছে বৌদির ওপর। আচ্ছা, মাকে খাইয়ে দিয়েছো তুমি? আচ্ছা, আর দুধ দুধ খাইয়ে দিয়েছো? দেখ দেখ দেখ, কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেছি। আরে দরজাটা তো খোল। হ্যাঁ, কি কি কি? খাবারটা শেষ হয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা শোনো না, মায়ের খাবারটা শেষ হয়ে গেছে, তুমি একটু পাশের দোকান থেকে নিয়ে এসো, আর আমি টিনাকেও বাড়িতে ছেড়ে আসি, বেচারি সকাল থেকে এখানে রয়েছে, ঠিক আছে? হুম। খুব খিদে পেয়েছে না তোর? কিন্তু আমি কি করে খাবার বানিয়ে তোকে খাওয়াবো? কারণ যদি তোর ছেলে দেখে তাহলে তো এটাই জিজ্ঞেস করবে, টিনা মাকে যখন দেখাশোনাই করছিল তাহলে ও মাকে খাবার কেন খাওয়ায়নি? এই জন্যই তো তোকে আজ উপোস থাকতে হবে। আর তাছাড়া তুই চিন্তা করিস না, আমি তোর জন্য এমন ব্যবস্থা করেছি যে তুই শান্তি মতো উপরে চলে যাবি, বুঝলি? এই নাও ডালিয়া। মা কেমন আছে? আরে শ্শ্, মা ঘুমোচ্ছে। টিনা বলেছে যে উনি খাবার খেয়ে নিয়েছে, তুমি ওনাকে ডিস্টার্ব করো না। কিন্তু যাকে ডিস্টার্ব করা উচিত তাকে তো তুমি ডিস্টার্বই করো না। আচ্ছা। আমার পায়ে খুব ব্যথা করছে, প্লিজ তুমি আমাকে ঘর অব্দি নিয়ে চলো না। ওকে, চলো বউ আমার। আমার একটা কথা আছে তোমার সঙ্গে।
আমি ভাবছিলাম যে আমাদের মায়ের জন্য কোনো তান্ত্রিকের কাছে যাওয়া উচিত। একাধবার তো আমিও ভেবেছিলাম, কিন্তু কোনো সঠিক তান্ত্রিককেও তো পেতে হবে, তাই না? আরে ওই যে আছে না তান্ত্রিক মহারাজ, আমি শুনেছি যে উনি মৃত মানুষকেও বাঁচিয়ে তোলেন। তাই আমাদের কিছু একটা তো ভাবা উচিত, তাই না? কিন্তু কোথাও এইসব কাজ করতে গিয়ে ফালতু পয়সা না খরচ হয়ে যায়? ডক্টরের কাছেও তো তোমার টাকাটা যাচ্ছে, আর তাছাড়াও আমার মায়ের এই রোজকার কষ্টটা সহ্য হচ্ছে না। কিছু একটা করো না প্লিজ। ঠিক আছে, তুমি যেমনটা চাও। আসুন বাবা, এইদিকে আসুন বাবা, আসুন। প্রণাম গুরুদেব, আসুন ভেতরে আসুন। আসুন বাবা। আমার কিছু বলার আছে, আপনারা বাইরে চলুন। আপনারা আমার কাছে আসতে দেরি করে ফেলেছেন। ওনার শেষ সময় উপস্থিত। আমার কাজটা হলো শুধু বিশ্বাসের উপর। যদি আমি কোনো উপায় বার করতে পারি মায়ের জন্য, এখন ওনার যা চিকিৎসা চলছে তা বন্ধ করতে হবে, নয়তো আমার কাজের কোনো ফলই ফলবে না। ভাবনা চিন্তা করে নির্ণয় করুন, কারণ কালকে আটকানোর শক্তি স্বয়ং কালেরই নেই। বুঝতে পেরেছেন? নমস্কার। তন্ত্র মন্ত্র আর সাধনা এটা এমন একটা বিষয় যেটা নিয়ে কেউ কখনো দাবি করে বলতে পারে না যে এটা আদৌ সত্যি কি সত্যি নয়। কিন্তু এটা সত্যি যে এর সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাসকে আমরা কখনো ঠিক আবার কখনো ভুলভাবে ব্যবহার করেছি। আর যোগিতা তার অসহায় ও পঙ্গু শাশুড়ির উপরে যে অত্যাচার করে যাচ্ছিল, তা থেকে এটা বলা কঠিন ছিল যে ও তান্ত্রিককে কোনো ভালো কাজের জন্য নিজের বাড়িতে ডেকেছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এসবের পেছনে ওর উদ্দেশ্যটা কি? ও কি নিজের অপরাধের একটা নতুন অধ্যায় রচনা করতে চাইছে? আজ ওই গুরুদেব ফোন করেছিলেন। কি বলছিলেন উনি? উনি বললেন যে মায়ের উপরে কোনো আত্মার প্রকোপ রয়েছে, সেই জন্যই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু মায়ের অ্যাক্সিডেন্ট তো অশুভক্ষণে বাইরে যাওয়ার জন্য হয়েছিল, তাই না? তাহলে একটু ভাবো, কত মানুষেরই তো অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কারোর অবস্থা তো মায়ের মতো হয় না। না ওষুধ কাজ করছে, না প্রার্থনা। আর তুমি জানো গুরুদেব কি বলেছেন? উনি বলেছেন আত্মার প্রকোপ আমাদের উপরে পড়তে পারে, আমাদের ওনার কাছে কম যাওয়া উচিত। আর বিশেষ করে তুমি একটু কমই যাও, বুঝলে? তুমি জানো আমার যাই হোক না কেন আমার কোনো ব্যাপার না, কিন্তু তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? যোগিতা, এরকম কেন বলছো? যতক্ষণ সাধু বাবা মায়ের চিকিৎসা করছেন, মায়ের কাছে তুমিও কম কম যাবে, ঠিক আছে? ঠিক আছে। জানিস তুই খুব শীঘ্রই স্বর্গে যেতে চলেছিস, কারণ এখন আমি তোর যেই অবস্থাটা করব, আর এমন অবস্থা করব যে ভগবানকে তো তোকে ডাকতেই হবে।
হ্যালো বৌদি, একটা গুড নিউজ আছে। নেক্সট মান্থে আমি 1 মাসের জন্য বাড়ি যাচ্ছি। আর কতদিন হয়ে গেছে তোমাদের কারোর সাথে দেখা হয়নি। ঠিক আছে, ভালো কথা, চলে এসো চলে এসো। বাই। এখন আমি যাচ্ছি, কাল সকালে আসবো। বৌদি, এই তনু কোথায় গেল? আজকাল দেখতেই পাচ্ছি না ওকে। ওর ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করো না, 1 নম্বরে চোর ছিল একটা, তাই বাড়ি থেকে বার করে দিয়েছি। হ্যাঁ, অন্তত আমি একটু শান্তি মতো থাকতে তো পারবো। সত্যি বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গেছিল আমার। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, যাবো তো। দিদি, মাসিমা চলে যাওয়াতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু মনে হয় এটাই ঠিক হয়েছে। উনি এই পৃথিবী থেকে চলে গেছে। মানে কি বলতে চাইছো? দিদি, 2 মাস আগের কথা, যখন আমি রান্নাঘরে গিয়েছিলাম, দিদি, বৌদিকে যেমন দেখতে সেরকম ভালো একেবারেই নয়। মাসিমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। আমার জানি না কেন মনে হচ্ছিল যোগিতার ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। ও চাইতো না যে তোমাদের বাড়িতে এসে আমি দেবকী কাকির সঙ্গে দেখা করি, এই জন্য আমি যাওয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু গত মাসে যখন দাদা বৌদিকে নিয়ে বাইরে গিয়েছিল, তখন টিনাই তো ছিল যে মায়ের সবসময় খেয়াল রাখতো। এইটা কি করে সম্ভব? টিনা তো গত 2 মাস নিজের ট্রেনিং এর জন্য দিল্লি গেছে, আর বাড়িতে তো তান্ত্রিক মহারাজ ছাড়া আর কেউ যেত আসতো না। হ্যাঁ, এই সমস্ত কথাই সত্যি। যখন ডাক্তারের চিকিৎসায় কিছু হচ্ছিল না, তখন আমি দ্বারকা বাবার সাহায্য নিয়েছিলাম। কিন্তু এসব কথাগুলো তুই আমায় আগে বলিসনি কেন? দিব্যা, আমি আমার সঙ্গে সঙ্গে তোকে চিন্তায় ফেলতে চাইনি। এসব জিনিস কিন্তু মা তো এসব কোনোদিনও ইউজ করেননি। জিনিসপত্র, কিন্তু মা তো এসব কোনোদিনও ইউজ করেনি। তাহলে এই জিনিসগুলো মায়ের আলমারিতে কি করে এলো?
এসব কেন করতে যাবে? বিয়ের সময় তো পণও নেওয়া হয়নি, এমনকি কখনো খারাপ ব্যবহারও করা হয়নি। তাহলে বৌদি এরকম কেন করবে? হ্যাঁ, অন্তত আমি একটু শান্তি মতো থাকতে তো পারবো। এই তনু কোথায় গেল? 1 নম্বরে একটা চোর ছিল, তাই বাড়ি থেকেই বার করে দিই ওকে। মায়ের মৃত্যুতে কোনো তো রহস্য আছেই, যেটা আমায় খুঁজে বের করতেই হবে। বৌদি, তুমি মায়ের গলা টিপে শুধুমাত্র এই জন্য মেরে ফেলেছো যাতে তুমি বাইরে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারো? এসব কি বাজে বকছো? মাথা ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে তোমার মাথাটা? আর মায়ের শরীরের আঘাতের চিহ্ন সেগুলো? সেই দাগগুলো কোথা থেকে এলো? আত্মার প্রকোপ ছিল তোমার মায়ের ওপরে। আর যদি বিশ্বাস না হয় জিজ্ঞেস করো তোমার দাদাকে, জিজ্ঞেস করো ওকে, বলো তুমি ওকে। আচ্ছা, কিন্তু কোনো আত্মা আঘাত লাগার জায়গায় মেকআপ লাগায় না, আর না খাবারের মধ্যে লঙ্কা দেয়, আর না থুতু ফেলে। কিন্তু এসব থেকে এটা কি করে প্রমাণ হয় যে তোমার মাকে আমি মেরেছি? আমি গিয়েছিলাম সাধু বাবার কাছে, আর উনি আমাকে বললেন আমার মায়ের ওপর কোনো দুষ্ট আত্মার কোনো রকম প্রভাব ছিল না। আর দাদা যখন এই সব কিছু জানতে পারবে, তখন তোমার সব চাল ও বুঝতে পেরে যাবে। আমি এখন পুলিশ স্টেশনে যাচ্ছি তোমার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে। তোমার যা করার তুমি তাই করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো যে তোমার মা আসলে কিভাবে মরেছে। আর হ্যাঁ, ওই রাতে মায়ের ঘরে 2 জন গিয়েছিল। ভয় পেও না, তুমি মায়ের সঙ্গে এরকম করে ওই দুষ্ট আত্মা শক্তিকে পুরোপুরিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর ওনার সব কষ্ট থেকে উনি মুক্তি পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, কেউ কিচ্ছু জানতে পারবে না। হ্যাঁ, আর এই কাজটা যদি আমি একাই করতাম না, তাহলে কোথাও না কোথাও আমি ফেঁসে যেতাম। সেজন্য আমি প্ল্যান বানাই, তাই তোমার মাকে তোমার দাদাকে দিয়ে খুন করাই, বুঝলে তুমি? আর এবার যদি তুমি পুলিশে যাও, তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমার দাদাও জেলে যাবে। আর যদি তুমি চুপ থাকো, তাহলে অন্তত তোমার দাদাটা তো ভালো থাকবে। আর তাছাড়া আমার প্রিয় ননদ, মায়ের দেহটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। কোর্টে যদিও যাও, তাহলে কিচ্ছু করতে পারবে না। তার চিন্তা করতে হবে না। তোমাদের দুজনের সব কথা এই ফোনে রেকর্ড হয়ে গেছে। আর আমি পুলিশ স্টেশনে আগেই গিয়েছিলাম। দিব্যা, আমি যা কিছু করেছি না, সবকিছু ওর কথার ফাঁদে পড়ে করেছি। যদি সম্ভব হয় তাহলে তোর দাদাকে ক্ষমা করে দিস প্লিজ। চলো। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মাঝখানে যে পার্থক্য থাকে সেটাকে জানা ও বোঝা আমাদের খুবই দরকার। আর সুভাষেরই এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে যোগিতা ওকে দিয়ে এত বড় একটা অপরাধ করে নিল। আর একটা অদ্ভুত ব্যাপার, যোগিতা নিজের একজন মানুষের প্রাণ এই জন্যে নিল কারণ ও নিজের ভাগের খুশিটা ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, অর্থ ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু খুশি শুধুমাত্র ভাগ করে নিলেই বাড়ে। বয়স্ক মানুষেরা আমাদের কাছে বোঝাও নয় আর দুর্বলতাও নয়, বরং আমাদের কাছে একটা শক্তি।
ওনাদের সেবা আর দেখাশোনা করতে আমাদের একটু বেশি সময় লাগে ঠিকই, কিন্তু ওনাদের আশীর্বাদ আমাদেরকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটার আমরা স্বপ্ন দেখে থাকি। কিন্তু তবুও যদি আপনার কাছে এই দায়িত্ব পালন করার সময় না থেকে থাকে, তাহলে এরকম অনেক এনজিও আর সরকারি সংস্থা রয়েছে যেগুলো এই কাজের জন্যই বানানো হয়েছে। যোগিতা যদি চাইতো তাহলে ওর ফ্যামিলির সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান বের করতে পারতো, কিন্তু অপরাধের রাস্তা বেছে নিয়েছে, যার ফলে শুধুমাত্র একটা পরিবার নয়, 3টে জীবন শেষ হয়ে গেল। আমাদের প্রয়োজন নিজের পরিবারের সঙ্গে মিলেমিশে সমস্যার সমাধান বের করা, সঠিক সমস্যার সমাধান। কারণ অপরাধ শেষ পর্যন্ত আমাদের হয় কারাগারের পিছনে নয়তো ফাঁসির মঞ্চে নিয়ে যায়। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন একটা অপরাধের গল্প নিয়ে, এটা জানার জন্য যে আমরা কোথায় ভুল করেছি আর কিভাবে সেটা শুধরে নেব। ততক্ষণের জন্য জয় হিন্দ।